আচ্ছা। হুম। তো যাই হোক, আজকের আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 7 টিচিং অ্যাপটিটিউডের। তো এর আগের দিন আমি তোমাদের লং টার্ম মেমোরির যে দুটো ভাগ ছিল, অর্থাৎ এক্সপ্লিসিট মেমোরি অ্যান্ড ইমপ্লিসিট মেমোরি, এই জায়গাটা বলেছিলাম। তো তবুও আজকে আমরা একটু দেখব, কারণ তোমাদের বলেছিলাম যে এই এক্সপ্লিসিট মেমোরি অ্যান্ড ইমপ্লিসিট মেমোরি থেকে খুব কোশ্চিন আসে এবং ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। তো এটা হচ্ছে লং টার্ম মেমোরির মধ্যে পড়ে। লং টার্ম মানে অনেকক্ষণ সময় ধরে যে জিনিসগুলো আমরা কি করতে পারি, ধরে রাখতে পারি, সেগুলো হচ্ছে লং টার্ম মেমোরি। তো এই লং টার্ম মেমোরি হচ্ছে দুটি ভাগে বিভক্ত। এক নাম্বার হচ্ছে এক্সপ্লিসিট এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে ইমপ্লিসিট। এক্সপ্লিসিট আমি তোমাদের বলেছিলাম, এই এক্সপ্লিসিট কোনো ফ্যাক্ট যদি বলতে যাও তখন তোমাদের কি দরকার বলতে দি, কনসিয়াসনেসের দরকার। যেমন ডেট অফ বার্থ বলেছিলাম না, কারো ডেট অফ বার্থ যদি বলতে যাও তাহলে সেটা তোমাকে মনে রাখতে হবে। সেই জিনিসটা বলার জন্য তোমাদের কি করতে হবে, কনসিয়াসনেস দরকার পড়বে। কিন্তু ইমপ্লিসিট যেটা নিজে নিজে নিজের মধ্যে থাকবে, সেটা নট রিকোয়ার কনসিয়াসনেস। তাহলে এখানে কিন্তু কনসিয়াসনেসের দরকার পড়ছে না। যেমন তুমি একবার সাইকেল চালাতে শিখে নিলে, সেই সাইকেলটা পরবর্তীকালে চালাতে গেলে তোমাদের কনসিয়াসনেস লাগছে না, অটোমেটিক সেই সাইকেলটা চালাতে পারবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। তো মনে রাখবে যে কনসিয়াসনেস কথাটি যখনই থাকবে, ভেবে নিবে যে এটা এক্সপ্লিসিটের কথা বলা হয়েছে। আর আনকনসিয়াসনেস বা নট রিকোয়ার কনসিয়াসনেস, সেটা হচ্ছে ইমপ্লিসিট মেমোরি। এবার এই এক্সপ্লিসিট মেমোরিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে সিমান্টিক মেমোরি অ্যান্ড এপিসোডিক মেমোরি। আমরা ফুল ডিসক্রিপশন এর সম্পর্কে জানবো, শুধু এখানে জেনে নাও সিমান্টিক মেমোরি হচ্ছে ফ্যাক্ট অ্যান্ড জেনারেল নলেজ, আর এপিসোডিক মেমোরি হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স, তোমার পার্সোনালি কী কী হচ্ছে সেইগুলো জিনিস। আর ইমপ্লিসিট মেমোরির মধ্যে পড়ছে প্রসিডিউরাল মেমোরি, ফ্রেমিং মেমোরি অ্যান্ড লার্নিং থ্রু ক্লাসিক্যাল কন্ডিশনিং মেমোরি। তো এই মোটামুটি আমরা দেখলাম যে লং টার্ম মেমোরি দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে এক্সপ্লিসিট, যেখানে আমাদের কনসিয়াসনেসের দরকার পড়ছে, অর্থাৎ চেতনার দরকার পড়ছে। যেমন কারো ডেট অফ বার্থ বলতে গেলে, কারো নাম বলতে গেলে, কোনো জিনিস মুখস্থ টাইপের যেটা আমরা বলতে পারি, সেগুলো জিনিস বলতে হলে কি করতে হবে, আমাদের চেতনা থাকতে হবে, কনসিয়াসনেস। যেরকম পরীক্ষার খাতায় যদি আমরা অ্যান্সার শিট লেখার চেষ্টা করি, তাহলে আমাদের কনসিয়াসনেস থাকতে হবে, তবে আমরা অ্যান্সার লিখতে পারবো, না হলে পারবো না। কিন্তু ইমপ্লিসিট হচ্ছে এখানে কোনো কনসিয়াসনেসের দরকার পড়ছে না, অর্থাৎ শুরুতে কোনো একটা জিনিস শিখে নিয়েছো, পরবর্তীতে কালে সেটা অটোমেটিক হচ্ছে, সেটা হচ্ছে ইমপ্লিসিট। এই এক্সপ্লিসিট মেমোরি হচ্ছে দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিমান্টিক, যেখানে কোনো ফ্যাক্ট বা জেনারেল নলেজ সম্পর্কে কথা বলে, আর এপিসোডিক মেমোরি অর্থাৎ পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স। আর এদিকে ইমপ্লিসিট মেমোরিকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, হচ্ছে প্রসিডিউরাল, ফ্রেমিং অ্যান্ড লার্নিং থ্রু ক্লাসিক্যাল কন্ডিশনিং। বলো, এই জায়গায় কি আর কোনো প্রবলেম আছে? একবার পরীক্ষায় এসেছিল যে লং টার্ম মেমোরির মধ্যে যে এক্সপ্লিসিট মেমোরিটা আছে তার মধ্যে কোনটা পড়ে না, সেখানে ছিল সিমান্টিক মেমোরি, এপিসোডিক মেমোরি এবং বোথ, এটা ধরে নাও এ, এটা বি, এরকম ছিল। তো প্রসিডিউরাল মেমোরি অ্যান্ড ফ্রেমিং মেমোরি, তাহলে সেখানে কি কি পড়ে না, এ এন বি। বুঝতে পারছো? তাহলে ভাগগুলো আমাদের, এটা একবার বলো তো, সিমান্টিক মেমোরি মানে এর মধ্যে কি ফ্যাক্ট অফ জেনারেল করছে এন্ড এখন জেনারেল? শুধু এটুকু মনে রাখো যে এখানে সিমান্টিক, আমি বুঝাবো তো, আরও ডিসক্রিপশন আছে। এখন শুধু চারটা দেখো, যে এটা হচ্ছে সিমান্টিক মেমোরি, দ্বিতীয় নম্বরটা হচ্ছে এপিসোডিক মেমোরি। এবার আমরা এর সম্পর্কে জানবো। প্রথমে আমি কি বললাম যে লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরি কটি ভাগে বিভক্ত? দুটি। কি কি? হ্যাঁ, দুটি। ফার্স্ট এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট। এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট। এক্সপ্লিসিটে কি দরকার পড়ে? কনসিয়াসনেস। আর ইমপ্লিসিটে আনকনসিয়াসনেস, মানে কোনো কনসিয়াসনেসের দরকার পড়ে না। এবার দেখো, এক্সপ্লিসিট রিকোয়ার কনসিয়াসনেস অ্যাওয়ারনেস, মানে এক্সপ্লিসিটিতে কি পড়ছে, কনসিয়াসনেসের দরকার পড়ছে। এই এক্সপ্লিসিট মেমোরিকে কটি ভাগে বিভক্ত? কি দেখলাম, দুটি ভাগে। একটা হচ্ছে সিমান্টিক আর অন্যটি হচ্ছে এপিসোডিক। সিমান্টিক, অন্যটি হচ্ছিল এপিসোডিক। এই সিমান্টিকের মধ্যে কি কি পড়ে বলছে, ফ্যাক্ট অ্যান্ড জেনারেল নলেজ। যেমন হোয়াট ইজ দ্য লার্জেস্ট ওশিয়ান অন আর্থ,
সব থেকে লার্জেস্ট ওশিয়ান কি, এটা একটা কোশ্চিন না? হ্যাঁ, আর এই কোশ্চিনটা বলতে গেলে তোমাদের কি দরকার পড়বে? কনসাসনেস। কনসিয়াসনেসের দরকার পড়বে, কারণ এখানে তোমাদের কিন্তু মুখস্থ টাইপের হচ্ছে। যেমন কারো ডেট অফ বার্থ বলতে গেলে কনসিয়াসনেস লাগছে, অর্থাৎ এক্স্যাক্ট ডেট অফ বার্থটা বলতে হচ্ছে। সেরকম কিন্তু ওশিয়ান, যে আর্থের যে ওশিয়ান আছে, লার্জেস্ট ওশিয়ান, সেটাও কিন্তু বলতে গেলে তোমাদের কনসিয়াসনেস লাগছে, অর্থাৎ কোনো একটা ফ্যাক্ট সম্পর্কে বলছো, অর্থাৎ জেনারেল নলেজ সম্পর্কে বলছো। এটাই হচ্ছে সিম্যান্টিক মেমোরি। এবার হচ্ছে এপিসোডিক মেমোরি। এপিসোডিক মেমোরি হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স ইভেন্ট। হাউ ডিড ইউ সেলিব্রেট ইউর লাস্ট বার্থডে, তুমি তোমার লাস্ট বার্থডে কবে সেলিব্রেট করেছো, তাহলে ডেট অফ বার্থটা প্রথমে মনে রাখতে হচ্ছে, তাই না? প্রথমত তোমার ডেট অফ বার্থটা মনে রাখতে হচ্ছে, তারপর সেখানে তুমি কি তোমার এক্সপিরিয়েন্স হয়েছিল সেই জায়গায়। যেহেতু তোমার নিজের বার্থডে, আমি সবসময় বলেছিলাম যে এক্সপ্লিসিটে কি লাগে, কনসিয়াসনেস লাগে। কনসিয়াসনেসে যখনই তুমি ডেট অফ বার্থটার কথা বলছো, তার মানে সেটা কি হচ্ছে, লং টার্ম মেমোরির মধ্যে এক্সপ্লিসিটে পড়ছে। সেই জায়গায় কি ঘটতে হচ্ছে, যে পার্সোনাল এক্সপিরিয়েন্সের যে ইভেন্টগুলো সেইগুলো পাচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত আমরা কি পেলাম, এক সেকেন্ড, আমরা পেলাম লং টার্ম মেমোরি দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে এক্সপ্লিসিট আর অন্যটি বলো সিমান্টিক। সিম্যান্টিক। ইমপ্লিসিট, হ্যাঁ, ইমপ্লিসিট। এই এক্সপ্লিসিট এক্সপ্লিসিটে কি দরকার পড়ে, ইমপ্লিসিটে আনকনসিয়াসনেস। এবার এই এক্সপ্লিসিটকে আবার কটি ভাগে ভাগ করা হয়েছে, দুটি, একটা হচ্ছে সিম্যান্টিক আর অন্যটি হচ্ছে এপিসোডিক। সিম্যান্টিক সবসময় কি হবে, ফ্যাক্ট অ্যান্ড জেনারেল নলেজ, কিন্তু এপিসোডিকে কি হবে, পার্সোনাল এক্সপিরিয়েন্স। সবসময় এই কি ওয়ার্ডগুলো ধরে ধরে মনে রাখবে, এক্সপিরিয়েন্স। তাহলে সিম্যান্টিকে সবসময় কি পাচ্ছি আমরা, ফ্যাক্ট পাচ্ছি, অর্থাৎ কোনো একটা জিনিস আমাদের কি করতে হচ্ছে, মনে করে বলতে হচ্ছে। জেনারেল নলেজ কেন বলি, এটা জিকে বলি না, জিকের কোশ্চিন। এই ধরনের কোশ্চিনগুলো কেমন হয়, জিকের কোশ্চিন না? বলো, রেসপন্স করতে হবে তো। হ্যাঁ, তো জিকে বলতে কি, জেনারেল নলেজ। তারপর হচ্ছে হাউ ডিড ইউ সেলিব্রেট ইয়োর লাস্ট বার্থডে, তুমি তোমার লাস্ট বার্থডে জন্মদিন কিভাবে পালন করেছো, মানে কবে পালন করেছো। তো এই কবে পালন করেছো, প্রথমত তোমাকে কি করতে হচ্ছে, ডেট অফ বার্থটা মনে রাখতে হচ্ছে। তারপর তুমি তোমার বার্থডে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলবে, হ্যাঁ পার্সোনাল। এবার শেষ আমরা চলে আসবো 2 নম্বরে, লং টার্ম মেমোরি 2 নম্বর পার্টটা, সেটা হচ্ছে ইমপ্লিসিট মেমোরি। এই ইমপ্লিসিট মেমোরি নট রিকোয়ার কনসিয়াসনেস, তাহলে কনসিয়াসনেসের দরকার পড়ে না, সুতরাং এটা হচ্ছে কি, আনকনসিয়াসনেস। একে আবার কটি ভাগে ভাগ করা হয়েছে, আমরা শুরুতেই দেখলাম যে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে প্রসিডিউয়াল, দ্বিতীয় হচ্ছে ফেমিং, এবং তৃতীয়টি হচ্ছে তোমার লার্নিং থ্রু ক্লাসিক্যাল কন্ডিশনিং। এবার প্রসিডিউরাল মেমোরি কি বলছে, মোটর অ্যান্ড কগনিটিভ স্কিল, রিডিং এ বাইসাইকেল অর টাইপিং অন কিবোর্ড। তুমি যখন একটা কিবোর্ড বা একটা সাইকেল যে আছে, সাইকেল চালাচ্ছো, একবার চালাতে শিখে নিলে পরবর্তীকালে কি তোমাদের আরও সাইকেল চালাতে শিখতে হয়, সেখানে কি কনসিয়াসনেস লাগে? অবশ্যই না। সামনে ধরে না কোনো একটা লোক চলে আসলো, তুমি হুট করে কি করলে, ব্রেক লাগিয়ে নিলে, বা কেউ একজন আসলো, তুমি কি করলে, হর্ন দিয়ে দিলে। তো সাইকেলে তো হর্ন নেই, ওটাকে আমরা ঘান্টি বলি, সে ঘান্টিগুলো দিয়ে দিলে। তো এগুলো অটোমেটিক হচ্ছে, এখানে কিন্তু কনসিয়াসনেসের দরকার পড়ছে না। যেমন কিবোর্ড তোমরা যদি চালাতে শিখে নাও, যেমন মোবাইলের কথা বলছি আমরা, মোবাইলের কিপ্যাডগুলো আছে না, অটোমেটিক দেখবে তোমাকে কেউ বলছে 985, এরকম কোনো একটা নাম্বার বলছে, তুমি 985 এরকম অটোমেটিক সেই নাম্বারগুলোতে আগুনগুলো যাচ্ছে কি না, হাতটা যাচ্ছে কি না। তো সেখানে তোমাদের কোনো কিন্তু কনসিয়াসনেসের দরকার পড়ছে না। তাহলে প্রসিডিউরাল মেমোরি, সেখানে কি হচ্ছে, তোমার মোটর স্কিলটা বাড়ছে, কগনিটিভ স্কিলটা বাড়ছে, এখানে কোনো কিছুর
কনসিয়াসনেসের দরকার পড়ছে না। তা বলছে ফেমিংটা কি? এনহ্যান্স আইডেন্টিফিকেশনস অফ অবজেক্ট অর ওয়ার্ড, কোনো বস্তু বা শব্দ দ্রুত চিনতে পারার ক্ষমতা বৃদ্ধি করা। ফেমিং মানে কোনো ওয়ার্ড বা কোনো অবজেক্টকে তাড়াতাড়ি চিনতে পারা। যেরকম বলছে ইফ ইউ রিসেন্টলি শ দ্য ওয়ার্ড ইয়োলো, তুমি রিসেন্টলি কি করলো, ইয়োলোটা বা ইয়োলো শব্দটি দেখলে বা কোনো একটা ইয়োলো কালার দেখলে, তারপরে হঠাৎ তোমার বানানার দেখলে, তাহলে বানানাটা মনে হবে না যে এটা ইয়েলো কালারের? বানানাটা কি? এটা একটা অবজেক্ট। বানানাটা অবজেক্ট কি না? হ্যাঁ হ্যাঁ, তো অবজেক্ট প্রথমত তুমি একটা কালার দেখে নিলে, কালারটা হচ্ছে ওয়ার্ড। যখনই তুমি কালারটা ওয়ার্ড দেখে নিলে, পরবর্তীকালে বানানাটা দেখলে তোমার মনে হচ্ছে ও আচ্ছা এটা তো হলুদ কালারই। তাহলে কোনো একটা অবজেক্টকে দেখে তখন আইডেন্টিফিকেশন করতে পারছো। কি আইডেন্টিফিকেশন করতে পারলে বলো তো? বানানাটা কি? হলুদ কালার বা ইয়েলো কালার। এবার যদি বলি আমি তোমাদের, ধরে নাও আমের কথা বলি, আম হচ্ছে কোন কালারের? যদি কাঁচা থাকে সেটা হবে হালকা, হ্যাঁ হালকা সবুজ, আর যদি পেকে যায় তাহলে সেটাও হবে ইয়েলো। তাহলে এদের মধ্যে কি করতে পারছো তুমি? আইডেন্টিফিকেশন করতে পারছো যে কোনটো কাঁচা কোনটো পাকা। এই আইডেন্টিফিকেশন করা কিসের মাধ্যমে আইডেন্টিফিকেশন করছো? শব্দের মাধ্যমে। কাঁচা পাকা এই দুটো একটা হচ্ছে শব্দ। এই অবজেক্টটাকে, আমটাকে দেখে বা বানানাটাকে দেখে যখন তোমরা কি করছো, আইডেন্টিফিকেশন করতে পারছো, সেটাকে বলা হচ্ছে ফেমিং বা ফেমিং মেমোরি। বুঝলে? তারপর হচ্ছে লার্নিং, কোনো কিছু দেখি সেটা আইডেন্টিফাই করাটা হচ্ছে হ্যাঁ আইডেন্টিফিকেশন। এক কথায় হচ্ছে অবজেক্ট আর কোনো ওয়ার্ডকে আইডেন্টিফিকেশন করাটাই হচ্ছে তোমার ফেমিং। এবার দেখো লার্নিং থ্রু ক্লাসিক্যাল কন্ডিশনিং। এই ক্লাসিক্যাল কন্ডিশনিংটা আমরা খুব ভালো করে পড়বো প্যাভলভের, কিন্তু এখন জাস্ট এক লাইনে তোমরা মনে রাখো, এটা আমি তোমাদের পড়াবো, কারণ প্যাভলভের অনেক বড় থিওরি আছে, সেই থিওরিটা পড়তেই হবে। বলছি অ্যাসোসিয়েটিং স্টিমুলি উইথ রেসপন্স, একটি উদ্দীপনাকে প্রতিক্রিয়ার সাথে সংযুক্ত করা। আমরা প্যাভলভের জায়গাটা আমি তোমাদের হালকা বলেও ছিলাম 3 নাম্বার ক্লাসে, হাবিবাকে এখান থেকে কোচিং করেছিলাম, তাই না? মনে পড়ছে? বলছে প্যাভলভ ডগস এক্সপেরিমেন্ট ওয়্যার এ বেল সাউন্ড মেক্স এ ডগ সেলিভেট। যখন একটা ঘাঁটি কি করছে, বাজানো হচ্ছে, তখন একটা কুকুরের, ডগের কি হচ্ছে, স্লাইভা, যেটাকে আমরা সেলিভেটও বলতে পারি বা স্লাইভা বলতে পারি, মুখ থেকে যে স্লাইভা বার হয়, সেই স্লাইভাটা বের হয়। কখন বের হয়? যখন একটা বেলের সাউন্ড হয়। তাহলে কোনো কিছু দেখে রেসপন্স করাটাকে বলা হচ্ছে কি? লার্নিং থ্রু ক্লাসিক্যাল কন্ডিশনিং। কন্ডিশনিং কথাটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কোনো একটা কি করা আছে, কন্ডিশন দেওয়া হচ্ছে। কি কন্ডিশন? যে বেলটা যখনই বাজবে তখনই কুকুরের মুখ থেকে কি বার হবে? স্লাইভা বার হবে, অর্থাৎ রেসপন্স করবে। সে কি রেসপন্স করবে? তার মুখ থেকে স্লাইভা রেসপন্স করবে। বুঝতে পারছো? তো এবার দেখো আমি যখন এটা পড়েছিলাম, এটা অনেক দিন পুরনো খাতা আমার, তো এই জায়গা থেকে তোমাদের নোটটা ক্রিয়েট করা হয়েছে, বা এই জায়গা থেকে আমি করেছি লং টার্ম মেমোরি। এই লং টার্ম মেমোরিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইমপ্লিসিট আর অন্যটি হচ্ছে এক্সপ্লিসিট। এই ইমপ্লিসিট মেমোরি হচ্ছে কি? আনকনসিয়াসনেস। দেখলাম না, ইমপ্লিসিট যেটা নিজের মধ্যে থাকে সেটা আনকনসিয়াসনেস, সেখানে কনসিয়াসনেসের দরকার পড়বে না। এটা হচ্ছে কি? সাবকনসিয়াসনেস। সাবকনসিয়াসনেস মানে সামান্য কিছু দরকার পড়ছে। কনসিয়াসনেস না থাকলে কিন্তু আমরা কিছুই বলতে পারবো না, কিন্তু তবুও হালকা তো কনসিয়াসনেস থাকবে। আমি যখনই বলছি যে তুমি সাইকেলটা চালাও, বা তুমি সাইকেলটা চালালে তোমার সামনে কেউ একজন আসতেছে, তো তোমার তো সাবকনসিয়াসনেস কাজ করছে না যে আমাকে ব্রেক লাগাতে হবে বা ঘাঁটি দিতে হবে বা প্যাডেল মারতে হবে? একদমই করা যাবে না। তো যখনই দেখবে যে সাবকনসিয়াসনেস কথাটি আছে, তখনও কিন্তু ইমপ্লিসিট হবে। কিন্তু এক্সপ্লিসিটে আমরা কি পাচ্ছি? এটা পুরোপুরি হচ্ছে আনকনসিয়াসনেস। এখানে কোনো কনসিয়াসনেসের দরকারই পড়বে না, নট রিকোয়ার কনসিয়াসনেস। তবে এইগুলো জিনিস হচ্ছে কি? এক্সপ্লিসিট মেমোরি যে আছে, এগুলো হচ্ছে তোমার ডিক্লারেটিভ। আচ্ছা ডিক্লারেটিভ কেন বলো তো? ডিক্লারেটিভ মানে কোনো কিছু তুমি ডিক্লেয়ার করতে পারছো। হ্যাঁ, মানে যেখানে কিছু একটা ডিক্লেয়ার করা থাকে, যেরকম ডেট অফ বার্থ না, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা তুমি ডিক্লেয়ার করছো। যেরকম প্রথমে আমরা শুরুতে একটা কোশ্চিন দেখলাম, যে এই কোশ্চিনটা কি বলেছে এখানে, যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট ওশিয়ানস অফ আর্থ।
পৃথিবীর সবথেকে বড় মহাসাগর কোনটি? তো এটা যখনই তুমি মহাসাগরের উত্তরটা দিবে তাহলে সেটা ডিক্লেয়ার করলে না যে এই মহাসাগরটি। কিন্তু ইমপ্লিসিট নট ডিক্লারেট। কেন ডিক্লারেট নয়? কারণ তুমি সাইকেল চালাচ্ছ, তোমার কনসিয়াসনেস এখানে থাকছে না, সাবকনসিয়াসনেস থাকছে এখানে, তাহলে তুমি কিভাবে ডিক্লেয়ার করবে? এইভাবে কি ডিক্লেয়ার করবে ও আমার সামনে লোক আসছে লোক আসছে লোক আসছে আমাকে ব্রেক করতে হবে, এইভাবে করবে? বলতে দি না, নিজে নিজেই করে দেবো। তাহলে এখানে কোনো ডিক্লারেটিভের দরকার পড়ছে না। কিন্তু এক্সপ্লিসিটে সবসময় মনে রাখবে এটা হচ্ছে ডিক্লারেটিভ মেমোরি। তোমাদের পরীক্ষায় আমার কেন জানি না মনে পড়ছে বিগত 2-3 বছর ধরে কোশ্চিন আসতেছে এক্সপ্লিসিট মেমোরি, ইমপ্লিসিট মেমোরি। এবার নেক্সট টাইম হয়তো আমার মনে পড়ছে, জানি না আসতেও পারে নাও আসতে পারে, এরকম আসতে পারে যে ডিক্লারেটিভ মেমোরির ক্ষেত্রে কনসিয়াসনেস দরকার পড়ে কি পড়ে না, বা নন ডিক্লারেটিভের ক্ষেত্রে পড়ে কি পড়ে না। তাহলে ডিক্লারেটিভ বলতে কোন মেমোরিকে বোঝানো হয়েছে? এক্সপ্লিসিট। আর নন ডিক্লারেটিভ বলতে ইমপ্লিসিট। ঠিক আছে, হ্যাঁ। তো আমরা দেখলাম যে ইমপ্লিসিট মেমোরিকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রসিডিউরাল, অন্যটি হচ্ছে কন্ডিশনিং, ওই যেটা লার্নিং থ্রু ক্লাসিক্যাল কন্ডিশনিং, এবং 3 নম্বরটা হচ্ছে ফেমিং। এবার দেখো এখানে একটু পুরোভাবেই করে দিয়েছি আমি তোমাদের বোঝানোর জন্য। বলছে ফেমিং। ফেমিংয়ে আমরা কি দেখেছিলাম বলো তো? ফেমিংয়ে এই যে আমি এখানে তোমাদের বুঝালাম, ফেমিংয়ের জায়গাটা বলছে কোনো অবজেক্ট বা কোনো ওয়ার্ডকে দেখে আইডেন্টিফিকেশন করা। এবার আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন টিভি, ফাস্টফুড। টিভি আর ফাস্টফুড বলতে কীরকম, তোমরা হয়তো এমন একটা অভ্যাস করে নিয়েছো, অভ্যাসটা কি অভ্যাস? অভ্যাস যখনই করছি ওটা নিজের হচ্ছে না, কোনো একটা হ্যাবিট, এটা কার হচ্ছে? তোমার নিজের হচ্ছে, তোমার পার্সোনাল। পার্সোনাল মানে কি? তোমার ইমপ্লিসিট মেমোরির কথা বলছে, তাই না? তো যখন তুমি কোনো একটা হ্যাবিট করছো, কি হ্যাবিট করছো? তোমার সামনে একটা টিভি আছে, তুমি প্রত্যেকদিন কি করছো? টিভি দেখছো। টিভি দেখার সময় হয় পপকর্ন খাচ্ছ, না হলে এমন কোনো একটা খাবার খাচ্ছ যেটাতে কিছু একটা আছে, এটা প্রত্যেকদিন তুমি খাওয়া করছো। এরকম হয়তো 4টার দিক তুমি প্রত্যেকদিন টিভি দেখো আর এই জিনিসটা খাওয়া করো। তো এটা করতে 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 একটা অভ্যাস হয়ে গেল। পরবর্তীকালে যখন তুমি খেতে বসবে তখন কিন্তু তোমার এই খাবারের জিনিসটা, যখন তুমি টিভি দেখতে বসবে এই 4টার সময় খাবারের জিনিসটা মনে পড়বে কি না? যে হ্যাঁ এই সময় আমি টিভি দেখতাম, খাওয়া করতাম। যেরকম তোমরা দেখবে প্রিভিয়াস কোনো কিছু কন্টিনিউ করে থাকলে সেইগুলো জিনিস মনে পড়ে। তো ঠিক তুমি কি করছো? তুমি যখন টিভি দেখছো, টিভিটাকে দেখে কি আইডেন্টিফিকেশন করতে পারলে? টিভিটা একটা হচ্ছে অবজেক্ট, তুমি এটাকে আইডেন্টিফিকেশন করতে পারলে ও এই সময় তো আমি পপকর্ন খেতাম বা এই সময় এই খাবারটা খেতাম। তাহলে যখন তুমি টিভি দেখছো তার সাথে ফাস্টফুডের কথা মনে পড়ছে, কিন্তু উইদাউট অ্যাওয়ারনেস, কোনো অ্যাওয়ারনেস লাগছে না, এখানে কোনো কনসিয়াসনেস লাগছে না, তোমার অটোমেটিক মনে পড়ে গেছে যে এই সময় আমি টিভি দেখছিলাম, আমি তার সাথে কি খাচ্ছিলাম? পপকর্ন খাচ্ছিলাম। তো এই জন্য এই ফ্রেমিংটা তোমাদের দিয়েছি। আর ক্লাসিক্যাল যেটা হচ্ছে ওই প্যাভলভের ডগ, এটা পরবর্তীকালে আমি তোমাদের বুঝিয়ে দিব। আর প্রসিডিউরাল যেখানে আমি বললাম যে কোনো একটা স্কিল, দেখো এখানে বলে দিয়েছি যে প্রসিডিউরাল হচ্ছে কগনিটিভ স্কিল বা মোটর, যেটা অটোমেটিক হয়ে থাকবে, কোনো কনসিয়াসনেসের দরকার পড়বে না। যেমন কিবোর্ড টাইপিং করার সময় বা মোবাইলের কিপ্যাড টাইপিং করার সময় বা বাইসাইকেল চালানোর সময়। এবার এটা তো আমরা ইমপ্লিসিটটা দেখলাম, তাই না? এবার দেখবো এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট মেমোরিকে কটি ভাগে ভাগ করেছে? দুটি, একটি হচ্ছে সিমান্টিক আর অন্যটি হচ্ছে এপিসোডিক। আমি এখানে উল্টোপাল্টা করে দিয়েছি, মানে 2 নম্বরটা 1 নম্বরে করে দিয়েছি, 1 নম্বরটা 2 নম্বরে করে দিয়েছি, একই ব্যাপার, এপিসোডিক অ্যান্ড সিমান্টিক। তো প্রথমে এক্সপ্লিসিটটা দেখে নিই। এক্সপ্লিসিটটা হচ্ছে কি? এক্সপ্লিসিটটা হচ্ছে ডিক্লারেটিভ, এটা হচ্ছে ডিক্লারেটিভ। এখানে কনসাসনেসলি কি পড়ছে? দরকার পড়ছে, কনসাসনেসলি রিকল ইনফরমেশন, এখানে কনসিয়াসনেস দরকার পড়ছে। কিন্তু ইমপ্লিসিটে কি ছিল? আনকনসিয়াসনেস। তো যাই হোক, এপিসোডিক যে মেমোরিটা আছে সেই মেমোরিতে আমি কি বলেছিলাম যে পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স, রিমেম্বারেন্স অফ পার্সোনাল এক্সপিরিয়েন্স, কোনো তোমার বার্থডেটা তুমি কিভাবে মানাইছো, সব সময় এক্সপিরিয়েন্স কথাটা থাকবেই থাকবে বা পার্সোনাল কথাটা থাকবে। তারপরে দেখো এক্সপিরিয়েন্স ইভেন্ট, কোনো ইভেন্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স। তাহলে লাইফ মানে কি? পার্সোনাল চলে আসলো, পার্সোনাল ইভেন্ট অ্যান্ড স্পেসিফাই ইভেন্ট, মেমোরাইজ অফ স্পেসিফাই এপিসোডিক অফ ওয়ান্স লাইফ, আবার পার্সোনাল কথাটা চলে আসলো।
তো পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথাটা যখনই আসবে সেটা হচ্ছে এপিসোডিক মেমোরি। আর সিমান্টিক মেমোরির ক্ষেত্রে আমরা কি দেখলাম, কোনো নলেজ বা কোনো ফ্যাক্ট, তাই না? কোনো ফ্যাক্ট বা কোনো জেনারেল নলেজ। দেখো তোমরা হয়তো খাতাটায় দেখতে পাচ্ছ না, আমি এখানে বলে দিয়েছি যে সিমান্টিক মেমোরির ক্ষেত্রে কোনো হয়তো জেনারেল নলেজ বা কোনো ফ্যাক্ট। এইবার ফার্স্টে এটা আর দেখো হ্যাঁ বল, ইমপ্লিসিটের প্রথম যেটা বললে, ইমপ্লিসিটের প্রথমটা কোনটা, এই খাতাটার নাকি উপরে পেজে? এটা কি বল, ব্রডকাস্ট না এটা? কোনটা, এই জায়গায়? কোনটা জায়গার কথা বলছি বলতে, এই জায়গায় তো প্রসিডিউরাল যেটা হয় প্রসিডিউলটা হচ্ছে কোনো স্কিল, কোনো স্কিল বা কোনো অ্যাকশন। স্কিল বলতে ধরে নাও তুমি কিবোর্ড চালাতে জানো বা তুমি মোবাইলের কিবোর্ড চালাতে জানো, যখন পরবর্তীকালে সেই নাম্বারগুলো টাইপিং করতে বলবে সেটা তো তোমার একটা স্কিলের মধ্যে পড়ে গেছে। ফর এক্সাম্পল তুমি একটা স্কিল শিখেছো, সেই স্কিলটা হচ্ছে রান্না করা, তোমরা কিন্তু রান্না করতে শিখে গেছো। আজকে যদি তোমরা রান্না করতে যাও তোমাদের কি নতুন করে কিছু শিখতে হবে না, অটোমেটিক সেই জিনিসগুলো হবে? তো তোমার ওটা তো স্কিলের মধ্যে পড়ে গেছে, অটোমেটিক হচ্ছে, মানে সেখানে কনসিয়াসনেসের দরকার পড়ছে না। যেহেতু এটা ইমপ্লিসিট মেমোরির আন্ডারেই পড়ে, সেই কারণেও এখানে কিন্তু কনসিয়াসনেস পড়বে না, তাই না? এটা অটোমেটিক হবে। দেখো এখানে তো লেখাই আছে ইয়োর নলেজ অফ হাউ টু পারফর্ম ভ্যারিয়াস টাস্ক। তুমি তোমার নলেজটাকে কিভাবে ভ্যারিয়াস টাস্কে ইউজ করছো, কিভাবে পারফর্ম করছো আনকনসিয়াসলি। কিন্তু এর সাথে এবার মনে রাখবে এই যে এপিসোডিক মেমোরি আছে একে আবার দুটি ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল আর অন্যটি হচ্ছে এক্সপেরিমেন্টাল। এটা শুধু মনে রাখবে ইনফরমেশনের জন্য, বিশেষ কিছু এখান থেকে অতটা ডিপলে আসবে না, শুধু মনে রাখবে যে এপিসোডিক যে মেমোরি আছে এখানে, এই যে এপিসোডিক মেমোরি আছে একে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল আর অন্যটি হচ্ছে এক্সপেরিমেন্ট। বলো এবার আমরা কোশ্চিন করার চেষ্টা করব, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন। বলছে দ্য মেমোরি অফ জেনারেল নলেজ অ্যান্ড ফ্যাক্ট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড as well as memory for the rules of logic that are used to deduce other fact is known. বলো এটা অ্যান্সার কি হবে? সিমান্টিক মেমোরি। জোরে বলো, এত আস্তে। সিমান্টিক। হাবিবা তুমি জোরে বলো, শোনা যাচ্ছে না। দেখো কিসের কথা বলেছে, নলেজের কথা, ফ্যাক্টের কথা। তো নলেজ আর ফ্যাক্ট আমরা কোথায় পেলাম? সিমান্টিক। হ্যাঁ, তারপরে কোশ্চিনটা দেখো, তারপরে কোশ্চিনে বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর দ্য টাইপ অফ সাব টাইপ অফ লং টার্ম মেমোরি। বলছে টাইপও হচ্ছে লং টাইম মেমোরি এবং সাব টাইপও হচ্ছে লং টার্ম মেমোরি। অর্থাৎ লং টাইম মেমোরির মধ্যে যতগুলো পড়ছে, এই 1 নাম্বার 2 নাম্বার তো পড়ছে, প্লাস এদের যে আরও ভাগগুলো দেখলাম সেগুলোও পড়ছে। তো এগুলো কোনটা কোনটা? সবগুলোই তো দেখাও। অপশনগুলো দেখার দরকার নেই, এখানে বলে সবগুলোই হবে। ডিক্লারেটিভ মেমোরিও হবে। দেখো এই কোশ্চিনটা আমি বলেছিলাম একটু আগেই তোমাদের বললাম না, অনেক সময় কোশ্চিনটা চেঞ্জ করে। ডিক্লারেটিভ বললে দিবে তো। আচ্ছা, ডিক্লারেটিভ মেমোরি মানে কি? মানে হচ্ছে তোমার এক্সপ্লিসিভ। আমি বললাম, আমি কিন্তু কোশ্চিনগুলো এর আগে দেখিনি, জাস্ট কপি করেছি, পেস্ট করেছি, এখন তোমাদের সামনে সব কিছু করার চেষ্টা করছি, আমরা মিলে করছি। তো তাহলে প্রসিডিউরাল মেমোরিও পড়বে, এপিসোডিক মেমোরিও পড়বে, সিমান্টিক মেমোরিও পড়বে, তাহলে ABCD। তো অপশন ABCD কোথায় আছে? 1 এ আছে ABC, 2 এ আছে BC, 3 এ আছে 4 এ ABCD সব কটাই। আচ্ছা, এই কোশ্চিনটা আমি মাঝখানে কেন দিয়েছি, কারণ হচ্ছে যে আমি দেখতে চাই যে তোমরা পড়াশোনা করো কি না। কারণ এর আগের দিনে আমি ওয়ার্কিং মেমোরি বুঝিয়েছি, যে স্টেটমেন্ট দিয়েছে ওয়ার্কিং মেমোরি হ্যাজ এ ডেভেলপমেন্ট কি আছে ট্রেজিটরি, ইট ইনক্রিজ থ্রু আউট চাইল্ডহুড অ্যান্ড ডিক্রিজ ডিউরিং এইং।
এবার স্টেটমেন্ট 2 এ বলা হচ্ছে ওয়ার্কিং মেমোরি ডাজ নট গেট অ্যাডভার্সলি অ্যাফেক্টেড বাই অনগোয়িং স্ট্রেস। বলো, বলছে আমি পড়ি ওয়ার্কিং না। মেমোরি ডাজ নট গেট অ্যাডভার্সলি অ্যাফেক্টেড বাই অনগোয়িং স্ট্রেস। বাংলাটা আমি দিয়ে দিয়েছি, বলছে কার্যকর স্মৃতি অর্থাৎ মেমোরি একটি বিকাশগত গতি আছে, ঠিক আছে, একটি শৈশবকালে বৃদ্ধি পায়, এটি শৈশবকালে বৃদ্ধি পায় এবং বার্ধক্যের সঙ্গে সঙ্গে হ্রাস পায়। দ্বিতীয়তে বলেছে কার্যকর স্মৃতি চলমান মানসিক চাপ দ্বারা প্রতিকূলভাবে প্রভাবিত হয় না। ওটা কোনটা অ্যান্সার হবে? বলছে বোথ স্টেটমেন্ট, দুটোই কারেক্ট হবে। বলো হাবিবা, বলো। আমি বলতে পারবো না, আমি পড়ি না এসব। না পড়লে হবে, দেখো বলছে ওয়ার্কিং মেমোরি হ্যাজ এ ডেভেলপমেন্ট ট্রেজিটরি, অর্থাৎ কার্যকর স্মৃতি বা মেমোরি, কার্যকর মেমোরি একটি বিকাশগত গতি আছে, ঠিকই তো। তুমি যদি প্রত্যেক দিন কোনো একটা কাজ করো, সেই কাজটার যে মেমোরি বা সেই কাজটা সম্পর্কে তোমার যে ধারণা বৃদ্ধি পেতে থাকবে কিনা প্রত্যেক দিন। তো এখানে বলেছে বিকাশগত, ঠিকই তো বলেছি, এটি শৈশবকালেও বৃদ্ধি পায় এবং বার্ধক্যের সঙ্গে সঙ্গে হ্রাস পায়। কেন বার্ধক্যের সঙ্গে সঙ্গে হ্রাস পায়? তুমি দেখবে একটা লোক যখন বয়স ওর 18 থেকে হয়তো 45 কোনো একটা কাজ ডেলি করেছে, সেটা সম্পর্কে তার নলেজ বা তার যে মেমোরিটা আছে, ওয়ার্কিং মেমোরিটা এত হাই থাকবে যে সেই কাজটা তার থেকে বেটার আর কেউ পারবে না। কিন্তু একটা সময় দেখবে 45 প্লাস হয়ে গেলে বা কোনো 60 বছর হয়ে গেলে সেই কাজটা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে কি বলে, আমি ভুলে গেছি, অনেক দিন করিনি, এখন বয়স হচ্ছে, এরকম কথা বলে না? হ্যাঁ, তাহলে কি হচ্ছে, সেখানে মেমোরিটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তাহলে এই স্টেটমেন্টটা ঠিক, এক নম্বরটা ঠিক বলেছে। কিন্তু দ্বিতীয়টা কি বলছে, ওয়ার্কিং মেমোরি ডাজ নট গেট অ্যাডভার্সলি অ্যাফেক্টেড বাই অনগোয়িং স্ট্রেস, বলছে কার্যকর যে মেমোরিটা আছে সেটা চলমান মানসিক চাপ দ্বারা প্রতিকূলভাবে প্রভাবিত হয় না। কেন হয় না? তুমি একটা কোনো কাজ করছো, ধরে নাও তোমার বয়স এখন 18 প্লাস বা 22 প্লাস বা কেউ হয়তো 23 প্লাস, তুমি কাজটা করছো, কাজটা করার সাথে সাথে তোমার মানসিক চাপটা বাড়ছে কিনা? তো তাহলে তুমি কেন বলছো যে এই স্টেটমেন্টটাও সঠিক? এখানে তো বলছে মানসিক চাপ ও প্রতিকূল প্রভাবিত হয় না, ডাজ নট বলেছে, কিওয়ার্ডটা দেখতে পারোনি? তাহলে প্রথম স্টেটমেন্টটা সঠিক, হ্যাঁ, দ্বিতীয় স্টেটমেন্টটা ইনকারেক্ট। তো এখানে কোথায় আছে অপশন? প্রতিকূল ভাবে কি প্রভাবিত হয়? অনুকূল ভাবে হয় না আমাদের যে কোনো। না, এখানে তোমাকে দেখতে হবে যে চলমান মানসিক চাপ, এটাও তো দেখতে হবে, তোমার কি চাপ বাড়ে না? চাপ তো বাড়ে, কিন্তু এখানে বলেছে ডাজ নট, চাপ বাড়ে না বলছে। তুমি যে কোনো একটা কাজ করতে গেলে তো তোমার চাপ বাড়বেই বাড়বে। তো সুতরাং এটা হচ্ছে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট এন্ড স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। তারপরে কোশ্চেন বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেমোরি ইজ নন ফর রিমেম্বারিং পার্সোনাল এক্সপিরিয়েন্স। বলো কোনটা হবে? শিডিউলার হবে, মানে এটা তার জানি রিমেম্বারিং। কি এপিসোডিক হবে না, এপিসোডিক মেমোরি। প্রসিডিউরাল কেন হবে গো? প্রসিডিউরালি তো আমি কগনিটিভ স্কিলের কথা বলেছিলাম। এপিসোডিক আর সেমেন্টিক যেটা হচ্ছে সেটা এক্সপ্লিসিটের মধ্যে পড়ছে, তো পার্সোনাল এক্সপেরিয়েন্স এক্সপ্লিসিটের মধ্যে, তার মধ্যে থেকে হচ্ছে তোমার ওইটা। দেখো বুলটি দি, দেখো প্রসিডিউরাল মেমোরির মধ্যে কগনিটিভ স্কিল বা মোটর, তাহলে এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বারবার বললাম, যখনই পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবে তার মানে এটা হচ্ছে কি ইমপ্লিসিট মেমোরি, এক্সপ্লিসিট নয় ইমপ্লিসিট। আর ইমপ্লিসিটের কটি ভাগ? দুটি, একটা হচ্ছে সিমান্টিক, অন্যটি হচ্ছে এপিসোডিক। সিমান্টিকে কি দেখলাম? ফ্যাক্ট এন্ড জেনারেল নলেজ, পার্সোনাল এক্সপিরিয়েন্স। তাহলে এটা হচ্ছে এপিসোডিক মেমোরি।
তারপরে কোশ্চেনটা দেখো, বলছে দ্য মেমোরি ইউজ ইন রিমেম্বারিং ফ্যাক্ট, এখনই বলে দিলাম, ফিগার, ডেটস, ভোকাবুলারি, কনসেপ্ট আর ইভেন্ট ইজ কল। সিমেন্টিক। এটা হচ্ছে সিমান্টিক মেমোরি। তারপরে কোশ্চেনটা বলেছে দ্য পাসওয়ার্ড অফ দ্য কম্পিউটার অর অ্যাড্রেস অফ হাউস কাম আন্ডার হুইচ ফ্রম দ্য মেমোরি, বলো এটা কোন মেমোরির মধ্যে পড়ে পাসওয়ার্ডটা? এক্সপ্লিসিট। বলো বুলটি দি, পাসওয়ার্ডটা তোমাকে ডিক্লেয়ার করতে হচ্ছে, তো সুতরাং এটা হচ্ছে এক্সপ্লিসিট। তো বলো এখান থেকে কি আর কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? যদি অসুবিধা থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো, নাহলে এরপর আমরা চলে যাব ট্রান্সফার অফ লার্নিংয়ে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, দেখতেই পাচ্ছ কতগুলো কোশ্চিন এসেছে, যদিও আমি সবগুলো কোশ্চিন নিয়ে আসতে পারিনি। এখানে আছে 2016 থেকে স্টার্টিং করে 2023 অবধি আছে, কিন্তু 24-25 বাকি আছে আমার দেখা হয়নি, সেখান থেকেও অনেক কোশ্চিন এসেছে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, বারবার বলছি এটা একটু দেখো। এবার আমরা চলে আসবো ট্রান্সফার অফ লার্নিং। আচ্ছা, ট্রান্সফার মানে কি আর লার্নিং মানে কি হাবিবা দি? ট্রান্সফার মানে তো আমরা জানি এক জায়গা থেকে আরেক জায়গায় যেটা স্থানান্তর, আর আর লার্নিং মানে তো শিক্ষা, যেটা শিখেছি, যেটা শিখছি, যেটা শিখছি বা যেটা শিখেছি সেটা কি করছি আমরা ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং। তো এবার বলছে ট্রান্সফার অফ লার্নিং রিফার টু দ্য অ্যাপ্লিকেশনস অফ নলেজ, স্কিল, অ্যাবিলিটিস লার্ন ইন ওয়ান কনটেক্সট টু ডিফারেন্ট সিচুয়েশন। মানে ট্রান্সফার অফ লার্নিং হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, কোনো জিনিসে কি করা, প্রয়োগ করা। কিসের ক্ষেত্রে? নলেজের ক্ষেত্রে। নলেজ, কোনো নলেজ কি করব আমরা প্রয়োগ করব, সে নলেজ হতে পারে, স্কিল হতে পারে, এবিলিটি হতে পারে, একটা কনটেক্সট থেকে অন্য কোনো ডিফারেন্ট সিচুয়েশনে। যেমন ইট প্লেস এ ক্রুশিয়াল রোল ইন এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিয়েল লাইফ প্রবলেম সলভিং। হয় সেটা তোমার এডুকেশন ফিল্ডে হতে পারে, বা কোনো কিছু ট্রেনিং নিচ্ছ সে ট্রেনিংয়ের ফিল্ডে হতে পারে, বা রিয়েল লাইফে যে অনেক সমস্যা হয়, প্রবলেম হয়, সেগুলোর দিকেও হতে পারে। তো ট্রান্সফার অফ লার্নিং বলতে কোনো একটা জিনিস আমি শিখেছি, সেই জিনিসটা আমি অন্য জায়গায় কি করছি, অ্যাপ্লাই করছি, সেটাকে বলা হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং। সেটা সব ক্ষেত্রে হতে পারে, শুধু যে এডুকেশন সেক্টরটা কিন্তু নয়, সেটা তোমার ট্রেনিং সেন্টার হতে পারে, রিয়েল লাইফ প্রবলেমের ক্ষেত্রেও হতে পারে। বাংলাটা কি বলেছে, শেখার স্থানান্তর বলতে বোঝায়, মানে ট্রান্সফার অফ লার্নিং বলতে বোঝায় একটি নির্দিষ্ট পরিস্থিতিতে শেখা জ্ঞান। কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে একটা জ্ঞান শিখেছো বা নলেজটা শিখেছো, দক্ষতা, ক্ষমতা, কোনো দক্ষতা হতে পারে বা ক্ষমতা হতে পারে, সেটি কী করছো অন্য জায়গায় গিয়ে, অন্য পরিস্থিতিতে প্রয়োগ করার ক্ষমতা, এই জায়গায় গিয়ে তুমি কী করছো, অ্যাপ্লাই করছো। এটি শিক্ষাক্ষেত্রেও হতে পারে, প্রশিক্ষণ ক্ষেত্রেও হতে পারে, বাস্তব জীবনের সমস্যার সমাধানের ক্ষেত্রেও হতে পারে। এবার এই ট্রান্সফার অফ লার্নিং খুব ইম্পর্ট্যান্ট টপিক। এটা যদিও আগে খুব কোশ্চিন আসতো না, কিন্তু 2024-এর পর রিপিটেড কোশ্চিন আসতেছে, প্রত্যেকটা শিফটে কোনো না কোনোভাবে এই জায়গাগুলো থেকে কোশ্চিন দেয়। তাহলে টাইপ অফ ট্রান্সফার লার্নিং, এই যে ট্রান্সফার লার্নিংটা আছে এটা কত ধরনের হতে পারে, তো এক্স্যাক্টলি আমরা বলতে পারি না এখনও পর্যন্ত। যতগুলো ট্রান্সফার অফ লার্নিং রয়েছে আমরা সবগুলোই নিয়ে এসেছি, বা আমি এখানে সবগুলোই ইনক্লুড করেছি। আশা করছি এর বাইরে আর ট্রান্সফার অফ লার্নিং হবে না, যদিও হয় সেটা একটা ব্যতিক্রম, এক্সেপশন হতেই পারে। তোমরা জানোই যে ইউজিসি নেট হচ্ছে এমন একটা এক্সাম যেটা অনেক সময় এক্সেপশন আশা করা যায়। এবার যে পজিটিভ ট্রান্সফার, পজিটিভ মানে কি প্লাস, তাই না, আর নেগেটিভ মানে মাইনাস। প্লাস মানে কি যখন তোমার কোনো একটা জিনিস সাথে অন্য একটা জিনিস কী করছো, যোগ করছো, যেমন 2 যোগ 2 ইজিক্যাল টু 4, মানে এই জিনিসটার সাথে এই জিনিসটা কী করছো, যোগ করছো। আর নেগেটিভ মানে মাইনাস, 2 মাইনাস 2 ইজিক্যাল টু 0, মানে এই জিনিসটা থেকে এই জিনিসটার কী করছো, যোগ করছো না, মাইনাস করছো, আলাদা করে দিচ্ছ, ডিফারেন্ট করে দিচ্ছ, সেটা হচ্ছে নেগেটিভ। এবার পজিটিভ ট্রান্সফার বলতে কী বোঝায়, পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং। দেখো আমি প্রত্যেকটা জায়গায় ওই টাইপিং করতে একটু প্রবলেম হয়, বুঝতেই পারছো। তো পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং কথাটা না লিখে আমি শুধু পজিটিভ ট্রান্সফার লিখেছি, তারপরে দেখুন নেগেটিভ ট্রান্সফার লিখেছি, জিরো ট্রান্সফার লিখেছি, নিয়ার ট্রান্সফার লিখেছি, ফার ট্রান্সফার লিখেছি। তো আমি জাস্ট শুধু ট্রান্সফার লিখেছি, তোমরা একটু
দেখে নিও, ঠিক আছে। তাহলে পজিটিভ ট্রান্সফার কি বলছে, হোয়েন প্রিভিয়াস লার্নিং হেল্প ইন অ্যাকোয়ারিং নিউ স্কিল অর নলেজ, যখন তোমার প্রিভিয়াস লার্নিং কোনো একটা জিনিস শিখে নিয়েছো 1 নাম্বার পয়েন্টে, সেটা হেল্প করছে ইন অ্যাকোয়ারিং নিউ নলেজে, মানে এটা প্রিভিয়াস লার্নিং নিউ নলেজে গিয়ে, নিউ স্কিল বা নিউ নলেজে গিয়ে কি করছে, তোমাকে হেল্প করছে। এই যে জিনিসটা শিখেছো এটা পরবর্তী কাজে তোমাকে কি করছে, হেল্প করছে, সেটা হচ্ছে পজিটিভ লার্নিং। অর্থাৎ এখান থেকে এখানে আমরা কি করলাম, যোগ করলাম। বলছে যখন পূর্ববর্তী শেখা নতুন দক্ষতা অর্জনে সাহায্য করি, আগে তুমি কোনো একটা জিনিস শিখে নিয়েছো, পরবর্তীকালে সেটা কি করছে, তোমাকে হেল্প করছে। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশনে তোমরা লজিক করেছো, 19 রুলস। এমএতে গিয়ে যখন এই লজিক ছিল, 19 রুলসগুলো ছিল, তোমার এই গ্র্যাজুয়েশনে শেখা, বিএতে শেখা জিনিসগুলো এমএতে গিয়ে হেল্প করেছে কিনা, বা পিজিতে পোস্ট গ্র্যাজুয়েশনে, মানে লজিকের যে 19 রুলসগুলো ছিল সেটা তুমি আগে শিখেছিলে প্রিভিয়াস লার্নিং, কিন্তু পরবর্তীকালে সেই জিনিসটা তোমাদের এমএতে গিয়ে হেল্প করেছে। সেখানে যদিও তোমার এম এর পার্ট, কিন্তু হেল্প তো করেছে। এবার এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে লার্নিং ম্যাথামেটিক্স হেল্প ইন আন্ডারস্ট্যান্ডিং ফিজিক্স, গণিতের শেখার দক্ষতা পদার্থবিজ্ঞানে বোঝার ক্ষেত্রে সহায়তা করে। হয়তো গণিতে এমন কিছু সূত্র রয়েছে, এমন কিছু ফর্মুলা রয়েছে, যেই ফর্মুলাগুলো কি ফিজিক্সে গিয়ে হেল্প করছে। বুঝতে পারলে, পজিটিভ মানে একটা কোনো জিনিস শেখা, সেই জিনিসটা প্রিভিয়াস শেখা জিনিসটা পরবর্তীকালে গিয়ে তোমাকে হেল্প করছে। তাহলে নেগেটিভটা কি হবে, উল্টোটা হবে, উল্টোটা। বলছে হোয়েন এ প্রিভিয়াস লার্নিং ইন্টারফেয়ার উইথ নিউ লার্নিং বা মেকিং এ ডিফিকাল্ট। আচ্ছা, এই জিনিসটা আমি তোমাদের বুঝাইছি কোথায় বলো তো, মেমোরিতে, বা তোমরা হ্যাঁ মেমোরি যে ক্লাসিফিকেশনটা আছে, একটা ছিল প্রোঅ্যাক্টিভ আর একটা ছিল রিট্রো অ্যাক্টিভ। তো বলো তো এই লাইনটা কোন মেমোরির মধ্যে পড়বে? এখানে একটা বললাম প্রোঅ্যাক্টিভ, একটা হলো রিট্রো অ্যাক্টিভ। আপনি বলেছিলেন যে ওই একটা পুরোনো মেমোরি নতুন কিছু মেমোরি ক্রিয়েট করতে যে ডিফিকাল্টিস তৈরি করে, বা আমরা তৈরি করতে পারি না, ওই জিনিসটা। তো বলো এটা কোন মেমোরির মধ্যে পড়ে? প্রোঅ্যাক্টিভ। রেট্রোঅ্যাক্টিভও হবে, রেট্রোঅ্যাক্টিভ হবে। এত ভালো করে বোঝানোর পরেও যদি তোমরা প্রোঅ্যাক্টিভে হবে, রেট্রোঅ্যাক্টিভ হবে না। মানে কি, আগে থেকে আগেরটা স্ট্রং, প্রো মানে আগেরটা স্ট্রং, রিট্রো মানে পরেরটা স্ট্রং। আমি তো বলেই দিয়েছি, আরে বাবা পিটা আগে আসি, তারপরে কিউ, তারপরে আর। পিটা আগে স্ট্রং, আরটা পরে স্ট্রং। তো এখানে প্রিভিয়াস লার্নিংটা স্ট্রং, তোমার স্ট্রং থাকছে বলেই না নতুন লার্নিংটা শিখতে তোমাকে কি করছে, ডিফিকাল্টি হচ্ছে। বুঝতে পারলে হাবিবাদি? তাহলে কি হচ্ছে যে প্রো অ্যাক্টিভ লার্নিংয়ের মধ্যে, এই জন্য বলি যে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড এগুলো না আমরা খুব লাইটলি নিই, আবার এমনও ভাবি যে খুব সোজা, আর এমনও ভাবি যে খুব কঠিন। কিন্তু জানো প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা লিঙ্ক আছে। যদি তোমরা একটা জিনিস পড়ে নাও তো পরবর্তীকালে অনেক কিছুতে হেল্প করবে। আমি আবারও বলছি, এই যে ট্রান্সফার অফ লার্নিং তোমাদের বোঝাচ্ছি না, প্রো অ্যাক্টিভ, রিট্রো অ্যাক্টিভ, এটা আবার রিসার্চে গিয়েও কাজে লাগবে। তো বলছে প্রিভিয়াস লার্নিং, যাই হোক প্রিভিয়াস লার্নিং যে আছে সেটা নিউ লার্নিংয়ে কী করছে, তোমাকে বাধা সৃষ্টি করছে। দেখো যখন পূর্ববর্তী শেখার নতুন কিছু শেখার ক্ষেত্রে কী হচ্ছে, বাধা সৃষ্টি করছে। কেমন, যেরকম তুমি একটা কি করেছিলে আমাদের ইন্ডিয়াতে, আমি বলেছিলাম মনে হয় যে ডান দিকে গাড়ির ইয়ে রয়েছে, কি বলে ওটাকে, কি বলে, হ্যাঁ। তারপরে তুমি আমেরিকাতে চলে যাবে, আমেরিকাতে রয়েছে কোথায়, বাঁদিকে। তো তুমি ইন্ডিয়াতে ডান দিকে চালাতে 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 অভ্যাস হয়ে গেছে, কিন্তু যখন তুমি আমেরিকায় শিফট হবে বা বিদেশের কোনো জায়গায় শিফট হবে, তখন যদি বাঁদিকে হ্যান্ডেল চলে আসে বা বাঁদিকে স্টিয়ারিং থাকে, তখন কিন্তু তোমার চালাতে প্রবলেম হবে, ডিফিকাল্টি তোমাকে ফেস করতেই হবে, তাই না বুলটিদি? বলেছিলাম এটা আমি তোমাদের। আর এটাই হচ্ছে প্রো অ্যাক্টিভ মেমোরি। তো
তো এটা হচ্ছে নেগেটিভ ট্রান্সফারের সাথে লিঙ্কিং রয়েছে। লার্নিং টু ড্রাইভ অন দ্য লেফট সাইড মে ক্রিয়েট কনফিউশন ওয়াইল ড্রাইভিং ইন এ কান্ট্রি ওয়্যার ড্রাইভিং ইজ অন দ্য রাইট সাইড। বলছে বা দিক দিয়ে গাড়ি চালানোর অভ্যাস থাকলে ডান দিকে ট্রাফিক নিয়ম মানতে সমস্যা হতে পারে। তাহলে বা দিকে যখন তুমি দেখবে তাহলে তোমার কিন্তু সমস্যা হবেই হবে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ ট্রান্সফার। বলতে দি বুঝতে পারছো? হ্যাঁ এবার আমরা চলে আসবো জিরো ট্রান্সফার। জিরো মানে কি? জিরো মানে কোনো কিছুই নয়। আমি যদি বলি হাবিবা আমি তোমাকে 0 টাকা দিলাম, তার মানে আমি কি তোমাকে কোনো টাকা দিলাম? না, না, আমি তো বলছি যে আমি 0 টাকা দিলাম। আমি বুলটি দিকেও বলছি বুলটি দি তোমাকে 0 টাকা দিলাম, কিন্তু কোনো টাকা দিইনি, জিরোটার কোনো মূল্য নেই। তাহলে আমি যে তোমাকে দিচ্ছি সেটা তোমার জায়গায় গিয়ে কোনো ইফেক্ট করছে না, সেটা হচ্ছে জিরো ট্রান্সফার লার্নিং। এবার আমরা দেখি বলছে হোয়েন প্রিভিয়াস লার্নিং, অর্থাৎ তুমি আগে যা কিছু শিখেছো হ্যাজ নো ইফেক্ট অন দ্য নিউ লার্নিং, অর্থাৎ নিউ লার্নিংয়ে তোমার কাজেই লাগছে না। আমি যখনই তোমাকে বললাম 0 টাকা আমি তোমাকে দিলাম, তোমার এই 0 টাকাটা কোনো কাজে লাগবে? সেখানে তো টাকাই নাই, না, তাহলে কোনো কাজে লাগছে না। মানে ওটা ইন্ডিভিজুয়াল কোনো ভ্যালু নেই, বাট হ্যাঁ, ওটা কারোর সাথে এবার value আছে। এবার বলছি যে তুমি কি করছো, তুমি কম্পিউটার চালাতে শিখেছো, তুমি কম্পিউটার চালাতে শিখেছো, এটা হচ্ছে তোমার প্রিভিয়াস লার্নিং। এবার তুমি অন্য জায়গায় গিয়ে এই লার্নিংটা থেকে তুমি কি শিখতে চাচ্ছ? তুমি শিখতে চাচ্ছ এরোপ্লেন চালাতে, পারবে? না, বা এই কম্পিউটারের কাজটা কি তোমাকে এরোপ্লেন চালাতে সাহায্য করবে? না, না, একদমই না। তাহলে এখানে কোনো ট্রান্সফার হচ্ছে না। এখানে কি হচ্ছে? এখানে কোনো কিছুই কাজে লাগছে না, একদমই কাজে লাগছে না। এটাকে বলা হচ্ছে জিরো ট্রান্সফার লার্নিং। এবার দেখো একটা এক্সাম্পল দিয়েছে এখানে যে লার্নিং টু সুইং ডাজ নট ইফেক্ট লার্নিং টু প্লে অফ পিয়ানো। এবার যে তুমি সুইংটা শিখেছো অর্থাৎ সাঁতার কাটানোটা শিখেছো, এটা হচ্ছে তোমার প্রিভিয়াস লার্নিং। তাহলে এই প্রিভিয়াস লার্নিংটা কি তোমাকে পিয়ানো বাজাতে সাহায্য করবে? না, একদমই না। তো বলছে সাঁতার শেখার দক্ষতা পিয়ানো বাজানো শেখার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে না বা কোনো হেল্পও করতে পারে না। এক কথায় জিরো। এখানে না কোনো পজিটিভ আছে না কোনো নেগেটিভ আছে, সেটাকে বলা হচ্ছে জিরো ট্রান্সফার লার্নিং। এবার বলছে নিয়ার ট্রান্সফার। আচ্ছা, নিয়ার বলতে কি বোঝায়? কাছে, কাছে বা পাশে, কাছে বা পাশে। আচ্ছা, বুলটি দিয়ে আছে তো শুনবে কিন্তু ইম্পর্টেন্ট। নিয়ার ট্রান্সফার মানে কাছে কোনো একটা কাজ আছে যেই কাজটা তোমাকে একটু হেল্প করবে, খুব পাশের। বলি না ও আমার পাশের বন্ধু, FRIEND, ফ্রেন্ড, সে আমার পাশের বন্ধু। পাশের বন্ধু কিছুটা হলেও হেল্প করে, তাই তো? তো বলছে হোয়েন নলেজ ইজ ট্রান্সফার টু সিমিলার সিচুয়েশন, তাহলে যখন কোনো একটা নলেজ সিমিলার সিচুয়েশনে তোমাকে হেল্প করছে, কিন্তু বেশি না, অল্প হেল্প করছে, নিয়ার ট্রান্সফার কাছের কেউ হেল্প করছে। যেমন টাইপিং অন এ কম্পিউটার কিবোর্ড, যখন তুমি কম্পিউটার কিবোর্ডে টাইপিং শিখেছো, সিমিলার টু টাইপিং অন মোবাইল কিবোর্ড, তাহলে সেই কিবোর্ডটা কিন্তু মোবাইল কিবোর্ডে তোমাকে একটু হলেও কি করবে? সাহায্য করবে, মানে হালকা সাহায্য করবে, নিয়ার, পাশে, হালকা। এবার বলছে ফার ট্রান্সফার। বলছে ফার ট্রান্সফার কি? বলছে হোয়েন নলেজ ইজ অ্যাপ্লাই ইন এ কমপ্লিটলি ডিফারেন্ট কনটেক্সট, যখন তুমি একটা কোনো জিনিস শিখেছো সেই জিনিসটা কমপ্লিটলি অন্য জায়গায় গিয়ে তুমি প্রয়োগ করার চেষ্টা করছো, সেটা বলা হচ্ছে ফার ট্রান্সফার। যখন শেখা দক্ষতা সম্পূর্ণ ভিন্ন পরিবেশে প্রয়োগ করা হচ্ছে, সেটা হলো কি? ডিফারেন্ট কনটেক্সট। এখন আমরা কি রয়েছি? গ্রাম অঞ্চলে রয়েছি, ভিলেজ অঞ্চলে। কিন্তু এই ভিলেজে অনেক কিছু আমাদের করতে হয়, চাষবাস করতে হয়, কারো বাড়িতে গরু থাকলে গরু নিয়ে আসতে হয়, এছাড়াও বাগানে জল দিতে হয়, এসব কিন্তু করতে হয় কি না? কিন্তু যখন এই জায়গা থেকে অন্য জায়গায় তুমি শিখতে যাবে বা অন্য জায়গায় কি চলে যাবে, শহরে টাউনে চলে যাবে, সেই জায়গায় কিন্তু এইসব করতে হচ্ছে না। কিন্তু তবুও তুমি কি করছো? এই জিনিসগুলো সেই জায়গায় গিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করছো, সেটাকে বলা হচ্ছে ফার ট্রান্সফার। বলছে প্রবলেম সলভিং স্কিল লার্ন ইন এ ক্লাস হেল্প ইন স্ট্র্যাটেজি ডিসিশন মেকিং ইন এ বিজনেস, দাবা খেলার কৌশলগত চিন্তা ভাবনা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করতে পারে। এবার কি বলছে এখানে দেখো, বলছে যে তুমি দাবা খেলছো,
মানে ক্রিটিক্যালি যদি ধরো কোনো জিনিস একটা ভাবনা চিন্তা করি, সেই জিনিসটাকে আবার ব্যবসা ক্ষেত্রে আমাদের থিঙ্কিং করতে সাহায্য করবে। যাই হোক, দাওয়াটা এগুলো হচ্ছে কিনা একটু কোনো টেকনিক। এই যে দাবাটা খেলছো, এই দাবাটা খেলার সময় কিন্তু তোমাকে অনেক থিঙ্কিং করতে হচ্ছে, তাই না? তুমি যে এত থিঙ্কিং করছো, থিঙ্কিং পাওয়ারটা এত বেড়ে যাচ্ছে যে পরবর্তীকালে যদি তোমার কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমের ক্ষেত্রে তুমি এই চিন্তা ভাবনাকে অ্যাপ্লাই করতে পারবে। মানে খেলছো তুমি দাবা, এখানে তোমার অনেক থিঙ্কিং ডেভেলপ হয়েছে, এই থিঙ্কিংটা তুমি কাজে লাগাচ্ছ তোমার কোনো প্রবলেমের ক্ষেত্রে, অর্থাৎ রিয়েল লাইফের ক্ষেত্রেও তুমি এই কাজটা লাগাতে পারো। সেটাকে বলা হচ্ছে ফর ট্রান্সফার। বুঝতে পারলে? তারপর দেখব ভার্টিক্যাল ট্রান্সফার। ভার্টিক্যাল, আমি তোমাদের কি বলেছিলাম? ভার্টিক্যাল আর হরিজন্টাল, তাই না? আচ্ছা, ভার্টিক্যালের ক্ষেত্রে কেমন থাকবে আর হরিজন্টালের ক্ষেত্রে কিরকম রিলেশনশিপ থাকবে? ফুলদিদি বলো। হরিজন্টাল হচ্ছে তোমার ওই যে সিকোয়েন্সিং হয়। বলো ফুলদিদি, ভার্টিক্যালের ক্ষেত্রে কেমন সম্পর্ক থাকবে, হরিজন্টালের ক্ষেত্রে কেমন সম্পর্ক থাকবে? হরিজন্টালের ক্ষেত্রে থাকবে ইকুয়াল স্ট্যাটাস, ভার্টিক্যালের ক্ষেত্রে থাকবে কি ডিফারেন্ট ডিপার্টমেন্ট। বলেছিলাম ডিফারেন্ট ডিপার্টমেন্ট না, সরি আমি ভুল বলছি, হ্যাঁ ডিফারেন্ট স্ট্যাটাস বাট সেম ডিপার্টমেন্ট। ডিফারেন্ট স্ট্যাটাস সেম ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টের মধ্যে কয়েকজন থাকবে, যেমন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে আরও যে ছোটো ছোটো পদগুলো রয়েছে, এরা কিন্তু একটা ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ফিলসফি বা সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। একটা ডিপার্টমেন্টের মধ্যে অনেকের স্ট্যাটাস আলাদা আলাদা, কিন্তু ইকুয়াল স্ট্যাটাস মানে ডিফারেন্ট ডিপার্টমেন্ট আলাদা আলাদা হতে পারে। এও হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এও হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এগুলো মনে রাখতে হবে তো। আর তো 2টা মাস আছে পরীক্ষার। তারপরে বলছে ভার্টিক্যাল ট্রান্সফার when basic knowledge help in learn more advanced concept। যখন মৌলিক জ্ঞান উচ্চ স্তরের জ্ঞানে অর্জনে সহায়তা হয়। আমি তোমাদের কি বললাম? ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল মানে তোমার একজন উপরে থাকবে, তারপরে নিচে থাকবে, তারপরে নিচে থাকবে, তারপরে নিচে থাকবে। বললাম না যে একজন হচ্ছে প্রফেসর, তারপরে হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, এএসপি দিচ্ছি, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে তুমি 5-7 বছর চাকরি করার পর হলে কি অ্যাসোসিয়েট প্রফেসর। অ্যাসোসিয়েট প্রফেসরে 4-5 বছর চাকরি করার পর হলে কি প্রফেসর। তাহলে এই জিনিসগুলো তোমাকে হেল্প করছে না উপরে যেতে? উপরে যেতে হেল্প করছে, নিচে কিন্তু নয়, মনে রাখবে উপরে যেতে হেল্প করছে। বলছে হোয়েন বেসিক নলেজ, এটা তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা ছিল বেসিক নলেজ। এটা সব সময় যারা নেট সেট ক্লিয়ার করে প্রথমে যারা প্রফেসর হয় তাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরই টাইটেলটা লাগে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা ওকে হেল্প করে এতটা চাকরি করতে করতে যে সে পরবর্তীকালে অ্যাসোসিয়েট প্রফেসর হয়। অ্যাসোসিয়েট প্রফেসর তাকে এতটা হেল্প করে পরবর্তীকালে প্রফেসর হয়। তো সবসময় মোর অ্যাডভান্স কনসেপ্ট যেগুলো রয়েছে সেগুলোতে হেল্প করে। এবার দেখো এখানে বলেছে লার্নিং এডিশন অ্যান্ড সাবস্ট্রাক্ট হেল্প দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যালজেব্রা। বলছে যোগ বিয়োগ শেখা পরবর্তী বীজগণিতে বোঝার জন্য সহায়তা করে। শুরুতেই আমরা কি শিখছি? যোগ, তারপরে শিখছি বিয়োগ, তারপরে শিখছি কি গুণ, তারপরে শিখছি ভাগ। এইগুলো আস্তে আস্তে উপরে যাচ্ছি, উপরে যেতে যেতে একটা সময় আমরা কি করছি? বীজগণিতের অঙ্কগুলো করছি। এগুলোকে বলা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সফার। এই জন্য আমি তোমাদের জিজ্ঞাসা করলাম যে ভার্টিক্যালে কি বলেছিলাম আর হরিজন্টালে কি বলেছিলাম। তাহলে এবার রয়েছে হরিজন্টাল ট্রান্সফার। হরিজন্টাল ট্রান্সফার কি বলছে? হোয়েন নলেজ ফ্রম ওয়ান সাবজেক্ট ইজ অ্যাপ্লাইড টু আনাদার সাবজেক্ট দ্য সেম লেভেল। ইকুয়াল স্ট্যাটাসের কথা বললাম, মানে একটা কোনো সাবজেক্টে যেখানে অ্যাপ্লাই করছো সেটা অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রেও অ্যাপ্লাই করছে সেম লেভেলে, সেটাকে বলা হচ্ছে হরিজন্টাল। এখানে আর বোঝানোর কিচ্ছু নেই, এটা তোমাদের বুঝাইছি আমি। তারপর হচ্ছে লিটারাল ট্রান্সফার। লিটারাল ট্রান্সফার বলছে হোয়েন লার্নিং ইজ অ্যাপ্লাই ইন এ আইডেন্টিক্যাল অর নিয়ারলি
আইডেন্টিক্যাল সিচুয়েশন, যখন শেখা দক্ষতা বা জ্ঞান প্রায় একই রকম পরিস্থিতিতে প্রয়োগ করা হয় সেটাকেই বলা হচ্ছে লিটারাল ট্রান্সফার। এটা তোমরা সিমিলারই রাখতে পারো নিয়ার ট্রান্সফারের ক্ষেত্রে। নিয়ার ট্রান্সফারে যেরকম সিমিলার, দুটো একই তো। হ্যাঁ দুটোই একই, কিন্তু পরীক্ষার সময় এরকম আসবে না যে কোনটা হচ্ছে, মানে দুটো অপশন একসাথে দিবি না, হয় লিটারাল ট্রান্সফার দিবে না হয় তোমাদের নিয়ার ট্রান্সফার দিবে। তো মনে রাখবে বলছে লার্নিং ইজ ড্রাইভ এ কার ইন ওয়ান সিটি দেন ড্রাইভ ইন আনাদার সিটি উইথ দ্য সিমিলার ট্রাফিক রুলস। যদি তুমি আমাদের এখানে গাড়ি চালাতে শেখো বা একটা সিটিতে গাড়ি চালাতে শেখো, এইখানে যে গাড়ি চালানোর রুলসগুলো আছে অন্য জায়গায় যদি রুলস সেম থাকে তাহলে সেখানেও তুমি গাড়ি চালাতে পারবে। মানে তোমাকে হেল্প করছে, অন্য জায়গায় গিয়ে সিমিলারিটি হেল্প করছে, অর্থাৎ আইডেন্টিক্যাল খুঁজে পাচ্ছি আমরা। কি আইডেন্টিক্যাল খুঁজে পাচ্ছি? রুলসগুলো, তাই না? তারপর হচ্ছে ফিগারাল ট্রান্সফার, আর বেশি নেই, আর 3টা না 4টা আছে। ফিগারাল ট্রান্সফার, ফিগারাল ট্রান্সফারটা কি বলছে? হোয়েন লার্নিং ইজ অ্যাপ্লাই এ সামহোয়াট ডিফারেন্ট বাট রিলেটেড সিচুয়েশন, যখন শেখা দক্ষতা বা কোনো কিছু শিখে নিয়েছো বা কোনো একটা জ্ঞান কিছুটা আলাদা কিন্তু সম্পর্কিত পরিস্থিতিতে প্রয়োগ করা যায় বা প্রয়োগ করা হয় সেটাকেই বলা হচ্ছে ফিগারাল ট্রান্সফার। বলছে এই স্টুডেন্ট লার্নিং ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভিং দেন অ্যাপ্লাইং সিমিলার টু লজিক অ্যান্ড ফিজিক্স ক্যালকুলেশন। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, তোমরা যদি এটা হয়তো বুঝতে পেরেছো। যে বলছে একজন শিক্ষার্থী গণিতের সমস্যার সমাধান শেখার পর এক ধরনের যৌক্তিক চিন্তা বা পদার্থের সীমাকরণ সমাধানে ব্যবহার করছে, এটা তো বুঝতে পেরেছো। বাট আমি তোমাদের একবারে সোজা বাস্তব কথা বলছি। ধরে নাও তুমি কি করেছো, ম্যাথ করতে শিখেছো। কি ম্যাথ করতে শিখেছো, ম্যাথে তোমার দক্ষ আছে, কিন্তু যখন তুমি বিজনেস করতে যাচ্ছ, বিজনেসের তোমাকে লাখ লাখ টাকার কি করতে হচ্ছে, হিসাব করতে হচ্ছে। তখন তুমি দেখবে তোমার ম্যাথ ক্যালকুলেশনটা যদি ঠিক থাকে, এটা যদি তোমার পুরোপুরি ঠিক থাকে, তাহলে বিজনেসের ক্ষেত্রে তোমার যে হিসাবগুলো রয়েছে, ক্যালকুলেশনগুলো রয়েছে, তাড়াতাড়ি হয়ে যাবে না? তাহলে ম্যাথটা তোমাকে কি করছে, হেল্প করছে। এটা হচ্ছে ফিগারাল ট্রান্সফার। তারপর হচ্ছে লো রোড ট্রান্সফার অ্যান্ড হাই রোড ট্রান্সফার, এই দুটোই, হ্যাঁ আর এই 3টেই রয়েছে, আর বেশি নেই। লো রোড ট্রান্সফার, লো মানে কি, কম, আমরা বুঝতেই পারছি খুব কম। রোড ট্রান্সফার বলছে হোয়েন লার্নিং ট্রান্সফার অটোমেটিক্যালি ডিউ টু সিমিলার বিউটিন দ্য অরিজিনাল অ্যান্ড নিউ কনটেক্সট। এই জায়গাটাই মনে রাখবে, অটোমেটিক্যালি। লো মানে অটোমেটিক্যালি। আমরা দেখেছিলাম না কোন মেমোরিতে অটোমেটিক্যালি কথাগুলো বের হয়ে যায়, ইমপ্লিসিটে না? এখানে কি কনসিয়াসনেসের দরকার পড়ে? আনকনসিয়াসনেস। তাহলে এই লো রোডটাও হচ্ছে তোমার কি, আনকনসিয়াসনেস। এখানে অটোমেটিক্যালি কি হচ্ছে, তোমার জিনিসগুলো অন্য জায়গায় গিয়ে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেখো, যখন পূর্বের শেখা নতুন পরিস্থিতি অনেক মিল থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর ঘটে। উদাহরণ বলছে টাইপিং অন এ ডেস্কটপ কিবোর্ড অ্যান্ড দেন টাইপিং অন এ ল্যাপটপ কিবোর্ড। তোমার ডেস্কটপের যে কিবোর্ড আছে সেটা কি করছে, ল্যাপটপের কিবোর্ডে হেল্প করছে। এই যদি ডেস্কটপের কিবোর্ডটা তুমি চালাতে পারো, তো এইখানে চালাতে গেলে তোমার কোনো অসুবিধা হবে কি? একদমই না, কারণ এইটা আর এটা একবারে সেম। এটা যখনই তুমি চালাতে পারছো, এখানে তুমি চালাই এতটা অভ্যাস হয়ে গেছে, এখানে আনকনসিয়াসলি তোমার জায়গাগুলো চলে আসবে। ঠিক এই কিবোর্ডের কথাটাও কিন্তু এইখানে ছিল কি না? ইমপ্লিসিট মেমোরির ক্ষেত্রে তোমার কিবোর্ডের কথাটা ছিল কি না? ছিল। তাহলে হাই রোডটা তাহলে কোনটা হবে? এক্সপ্লিসিট মেমোরি হবে। দেখো, আমি কিন্তু তোমাদের বোঝাচ্ছি, আমি এখনো পড়িনি, সত্যি বলতে আমি কিচ্ছু পড়িনি। এটা আগে অনেক দিন আগের পড়া, এখন তোমাদের শুধু
কি করাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। বলছে হোয়েন লার্নিং ইজ অ্যাপ্লাই ইন এ কমনলি ডিফারেন্ট কন্টেস্ট, যখন আমরা কি করছি কমনলি ডিফারেন্ট কন্টেস্টে অ্যাপ্লাই করছি, রিকোয়ার ডিফার থিঙ্কিং, যেখানে আমাদের থিঙ্কিংয়ের দরকার পড়ছে, রিকোয়ার পড়ছে। এগুলো তো সিমিলারিটিস হয়ে যাচ্ছে গো, ওই যে আরো কয়েকটা পড়ালে না। তোমরা যখন কোশ্চেন অ্যান্সার তোমরা সলভ করবে, দেখবে যেগুলো সিমিলারিটিস আছে না সেগুলো একসাথে দিবে না, মানে অপশানে একসাথে দিবে না। একটু আগে ওই যে পড়ালে না, দেখো চেস খেলা শেখার সাথে বিজনেস করার ব্যাপারটা, ওইটা তো পুরো কমপ্লিটলি ডিফারেন্স ছিল, তারপরেও ধরো আমরা ওটা করতে পারছি। কমপ্লিটলি ডিফারেন্ট, দেখো সাম ওয়ার্ড ডিফারেন্ট, কিছু ক্ষেত্রে কমপ্লিট সামহাট না গো, আরেকটা পড়ালে দেখো আরো উপরে ছিল একদম কমপ্লিট, চেস খেলা, দাবা খেলা বিজনেস। হ্যাঁ, দাবা খেলা হচ্ছে ফার ট্রান্সফার। হ্যাঁ, তো এটা কমপ্লিটলি ডিফারেন্স একদম। হ্যাঁ, এখানে দেখো, এখানে বলছে কমপ্লিটলি ডিফারেন্ট, আর এটার সাথে তুমি কোনটা সিমিলারিটি পাচ্ছ? এইটা কি বলে, হাই রোড না কি একটা ছিল, হাই রেটটা কোথায় রয়েছে? এই যে এই তো এখানে কমপ্লিট, কিন্তু রিকোয়ার কি করছে, আমি যেটাতে হাইলাইট করেছি ওটা দেখো, রিকোয়ার করছে ডিপার থিঙ্কার, মানে তোমার কনসাসনেসের দরকার পড়বে। এই জন্য ওখানে তো কনসাসনেসের দরকার ছিল, ওখানে তো তুমি বললে যে একদম ক্রিটিক্যাল ওখানে থিংকিং, জাস্ট থিঙ্কিং এর দরকার পড়ছে, ক্রিটিক্যাল থিঙ্কিং কথাও লিখিনি। লিখেছি আমি লিখেছি, আমার তো মনে পড়ছে না কোথায়। এই যে থিঙ্কিং কথাটা এখনো লেখা আছে, THIN থিঙ্কিং। আমি বলছিলে যে একটা না, ক্রিটিক্যালি আমাদেরকে, একদমই বলিনি আমি। তাহলে আমি ভুল শুনেছি। তাহলে এখানে তোমার কি পড়ছে, ডিপার থিঙ্কিং দরকার পড়ছে, কনসিয়াসনেসের দরকার পড়ছে। বলছে যখন শেখা দক্ষতা বা জ্ঞান সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ করা হয়, সেখানে গভীর চিন্তা ভাবনা এবং অভিযোজনের প্রয়োজন। বলছে এ চেস প্লেয়ার ইউজিং স্ট্যাটিক্স থিঙ্কিং ইন বিজনেস ডিসিশন মেকিং, একজন উদাহরণটাও দিয়েছো দেখো, উদাহরণটা সেম দিয়েছি, কিন্তু এখানে কিসের কথা বলেছে, ডিপার থিঙ্কিং এর কথা বলেছে। তোমাকে ডিপার থিঙ্কিং লাগে, তোমার কনসিয়াসনেসটা লাগে, বুঝতে পারছো? কিন্তু এটা আবারও বারবার বলছি যে দুটো অপশন একসাথে দিবে না। তুমি ফারটার সাথে হাই রোডটার লিঙ্ক পাচ্ছ তো, তাহলে কি করবে, হয় ফার দিবে, না হলে হাইওয়ে দিবে, হাই রোড দিবে, হাই রোড ট্রান্সফার দিবে। আর দুটো আছে, বাস এই দুটোই কমপ্লিট। বলো বুলটি দি, এখানে আর কোনো কোশ্চেন আছে কি তোমার? বলছে ফরওয়ার্ড রিচিং ট্রান্সফার, ফরওয়ার্ড মানে কি, এক জায়গা থেকে অন্য জায়গায় ফরওয়ার্ড করা। বলছে হোয়েন লার্নিং ইন্টেনশনালি প্রিপেয়ার টু অ্যাপ্লাই নলেজ ইন ফিউচার সিচুয়েশন, বলছে যখন শেখার সময় শিক্ষার্থী ভবিষ্যতে এটি কিভাবে ব্যবহার করবে তা সম্পর্কে সচেতন থাকে। মানে স্টুডেন্ট কোনো একটা জিনিস শিখতেছে, সেই জিনিসটা আমি ফিউচারে কিভাবে অ্যাপ্লাই করব, সেই জিনিসটা সম্পর্কে ইন্টেনশনালি অর্থাৎ সচেতনভাবে প্রিপেয়ার থাকছে, সেটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড রিচিং ট্রান্সফার। বলছে এ মেডিকেল স্টুডেন্ট স্টাডিং হার্ট ডিজিজেস উইথ দ্য ইন্টেনশন অফ অ্যাপ্লাইং এ ফিউচার মেডিকেল প্র্যাকটিস। ও কী করছে, একজন মেডিকেল শিক্ষার্থী হৃদরোগ সম্পর্কে অধ্যয়ন করছে, ভবিষ্যতে এটি চিকিৎসায় প্রয়োগ করার উদ্দেশ্যে। তাহলে একজন স্টুডেন্ট, যারা মেডিকেলের স্টুডেন্ট বা যারা আর্টসের স্টুডেন্ট বলো, নিজের সাবজেক্ট নিয়ে কেন ভালো করে পড়াশোনা করছে, যাতে ফিউচারে তারা কি করতে পারে, টিচিং দিতে পারে, টিচ করতে পারে, কাউকে পড়াতে পারে, তাই না? মানে এক জায়গা থেকে তোমার বর্তমান চিন্তা ভাবনাটাকে ফিউচারে গিয়ে তুমি অ্যাপ্লাই করার জন্য আগে থেকে প্রিপেয়ার হয়ে যাচ্ছ। দেখো ইন্টেনশনালি প্রিপেয়ার হচ্ছ, সেটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড রিচিং ট্রান্সফার। তাহলে ব্যাকওয়ার্ড রিচিং ট্রান্সফার কী হবে, তার উল্টোটা, তাই না? বলছে হোয়েন লার্নার্স ফেস এ নিউ প্রবলেম অ্যান্ড লুক ব্যাক এ প্রিভিয়াস নলেজ টু সলভ ইট, যদি কোনো নিউ প্রবলেম হয়ে থাকে তাহলে সে কী হবে, ব্যাক হয়ে যাবে। ধরে নাও এটা নিউ প্রবলেম, এটা ছিল ওল্ড প্রবলেম, নিউ প্রবলেমে ও কি ভাবছে যে আমার এটা প্রবলেম হয়েছে, তাহলে সে ব্যাক হয়ে পুরনো ইসে চলে আসবে, প্রবলেমে এসে ভাববে যে আচ্ছা এই প্রবলেমটা আমি এইভাবে সলভ করেছিলাম, মানে ব্যাক হচ্ছে। আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো পড়লাম ফরওয়ার্ড মানে সামনের দিকে এগোচ্ছে, তাই না?
সবগুলো এদিকে যাচ্ছে, কিন্তু ফার্স্ট টাইম আমরা দেখছি এটা ব্যাক হচ্ছে, অর্থাৎ ব্যাকওয়ার্ড হচ্ছে, কোনো নিউ প্রবলেম থেকে প্রিভিয়াস নলেজে যাচ্ছে। আর আগে যতগুলো পড়েছি সেটা প্রিভিয়াস নলেজ থেকে নিউ প্রবলেমে আসতেছিল। তো বলছে এই বিজনেস ম্যানেজার হ্যান্ডেলিং এ ক্রিসিস বাই রিকলিং প্রবলেম সলভিং টেকনিক লার্ন ইন এ কলেজ। একজন ব্যবস্থাপক সংকট মোকাবিলা করতে বিশ্ববিদ্যালয়ে শেখা সমস্যা সমাধানের কৌশল ব্যবহার করছে। মানে হয় কোনো একটা নতুন প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা সলভ করার জন্য ব্যাক প্রবলেমে গিয়ে সে বোঝার চেষ্টা করছে সেটা আমি কিভাবে সলভ করেছিলাম। তো এখানে দেখো খুব শর্টে দিয়েছি, লিটারাল ট্রান্সফার হচ্ছে আইডেন্টিক্যাল সিচুয়েশন, ফিগারাল ট্রান্সফার হচ্ছে রিলেটেড টু বাট ডিফারেন্ট সিচুয়েশন, লো রো ট্রান্সফার হচ্ছে অটোমেটিক হবে, কোনো হ্যাবিচুয়াল অ্যাপ্লিকেশন। আমি বারবার বলেছিলাম যে লো রোড মানে ইমপ্লিসিট, আর ইমপ্লিসিট মানে হ্যাবিচুয়াল, নিজের পার্সোনাল জিনিসগুলো। তারপরে হাই রোডে কী করছে, রিকোয়ার করছে ক্রিটিক্যাল থিঙ্কিং, কনসিয়াসনেসের দরকার পড়ছে। ফরওয়ার্ড রিচিং হচ্ছে প্রিপেয়ারিং থাকছো ফিউচারের জন্য। ব্যাকওয়ার্ড হচ্ছে তুমি ব্যাক হয়ে আসতেছো, ব্যাকে পাস্ট নলেজে, নিউ প্রবলেম থেকে ব্যাক হয়ে আসতেছো পাস্ট নলেজে। বলো আজকে এখান